প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে রসায়নের ষষ্ঠ অধ্যায়ের চতুর্থ এবং শেষ পার্ট নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করবে। আজকে ষষ্ঠ অধ্যায়ের যে বিষয়গুলো আলোচনার বিষয়বস্তু থাকবে সেগুলো হলো স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমিতি, লিমিটিং বিক্রিয়ক, এনালার, উৎপাদের শতকরা পরিমাণ। এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আশা করি খুব মনোযোগ সহকারে সবাই ক্লাসটি উপভোগ করবে। প্রথমে শুরু করি, স্টয়কিওমেট্রি কি? বাংলায় বলে স্টয়কিওমিতি এবং ইংরেজিতে বলে স্টয়কিওমেট্রি। তো স্টয়কিওমেট্রি হলো রসায়নের সেই শাখা যেখানে উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ নির্ণয় করা যায় অথবা বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ নির্ণয় করা হয়। রসায়নের সেই শাখাকে বলা হয় স্টয়কিওমেট্রি। অবশ্য এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়াটি সমতাকৃত হতে হবে। সমতাকৃত না হলে স্টয়কিওমেট্রির মাধ্যমে রাসায়নিক সমস্যাগুলো বা বিক্রিয়ক উৎপাদের পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে না। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। এখানে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন করে। এখানে যেহেতু দুটি পরমাণু অক্সিজেনের প্রয়োজন, অতএব আমাদের উৎপাদেও দুটি ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন হবে। এখানে যেহেতু দুটি ম্যাগনেসিয়াম আছে, অতএব এই পাশে ম্যাগনেসিয়ামের পরিমাণ দুটি নিলে আমাদের বিক্রিয়া সমতাকৃত হবে। ম্যাগনেসিয়াম দুটি পাওয়া যাবে, অক্সিজেন দুটি পাওয়া যাবে, উভয় ক্ষেত্রেই। অতএব এই বিক্রিয়াটি সমতাকৃত হয়েছে। এখন আমাদের ম্যাগনেসিয়ামের পরিমাণ হলো 2 মোল বা 2টি এবং এর পারমাণবিক ভর 24 এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে 32। এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে 40। ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর 40 এবং দুজন ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাওয়ার কারণে 2 দিয়ে গুণ করা হয়েছে। অতএব ম্যাগনেসিয়াম পাওয়া যাবে 48 এবং অক্সিজেন পাওয়া যাবে 32 গ্রাম। অতএব 48 গ্রাম অক্সিজেনের সাথে ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন করে। অতএব আমরা এই বিক্রিয়া থেকে পাই 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন করে। এখন যদি কোনো প্রশ্নে আসে যে 12 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটুকু MgO পাওয়া যাবে, এরকম যদি প্রশ্ন আসে, তাহলে এই সূত্রটাকে আমরা ব্যবহার করে সে পরিমাণটি নির্ণয় করতে পারি। কিভাবে? 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাই 80 গ্রাম MgO বা ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব আমরা 12 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কতটুকু পাবো? 12 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাই 80 × 12/48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ইকুয়াল টু 4 × 12 = 48, 4 20। অতএব 20 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। অতএব এখান থেকে আমরা এই সমতাকৃত সমীকরণ থেকে আমরা বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকলে উৎপাদের পরিমাণ বের করে নিয়ে আসতে পারি। যে কোনো পরিমাণে দেওয়া থাকুক না কেন, আমাদের সেই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণটি হাতে নিতে হবে। এরপরে আমাদের পরিমাণটি হিসাব করতে হবে। এখানে গ্রাম এককে পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে এবং বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে যেটা গ্রাম এককে আমরা নির্ণয় করেছি বা ভরের মাধ্যমে নির্ণয় করেছি। আমরা অনুর সংখ্যা দিয়ে হিসাব করতে পারি। আমরা
মোল সংখ্যা দিয়ে হিসাব করতে পারি। যেমন এখানে 2 মোল ম্যাগনেসিয়ামের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন করেছে। অতএব এভাবে আমরা মোল সংখ্যা দিয়ে হিসাব করতে পারি, অণুর সংখ্যা দিয়ে হিসাব করতে পারি এবং আয়তন দিয়েও হিসাব করতে পারি। গ্যাসীয় পদার্থের আয়তন গ্যাসীয় পদার্থ যদি থাকে বিক্রিয়া বা উৎপাদের মধ্যে, তাহলে আমরা আয়তনের মাধ্যমেও হিসাব করতে পারি। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে যদি দেখি তাহলে দেখব এখানে হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদন করেছে। এখন এখানে বিক্রিয়াটি সমধাকিত করা অবস্থায় আছে। আমাদের 1 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল ক্লোরিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদন করেছে। তো এখানে 1 মোল হাইড্রোজেন 1 মোল ক্লোরিন 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড ভর হিসেবে যদি দেখি আমরা, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদন করেছে। আমরা যদি আয়তন হিসেবে দেখি তাহলে দেখব যে সমান অবস্থায় 22.4 লিটার হাইড্রোজেনের সাথে 22.4 লিটার ক্লোরিন বিক্রিয়া করে 44.8 লিটার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদন করেছে। এখন আমাদের প্রশ্নে যে কোনো একটি পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে অপর পরিমাণটি আমরা বের করতে পারি। এখানে অণুর সংখ্যাও দেওয়া থাকতে পারে। যেমন হাইড্রোজেনের অণুর সংখ্যা এখানে 6.02 × 10⁻23T, ক্লোরিনের পরিমাণ 6.02 × 10⁻23T এবং হাইড্রোজেন ক্লোরাইডের পরিমাণ 1.204 × 10⁻24T। অতএব অণুর সংখ্যা হিসেব করা আমরা মোল সংখ্যার মাধ্যমে, আমরা ভরের মাধ্যমে, আমরা সমান অবস্থায় আয়তনের মাধ্যমে, অথবা আমরা অণুর সংখ্যার মাধ্যমে বা পরমাণুর সংখ্যার মাধ্যমে আমরা এই বিক্রিয়াটাকে সমতাদিত বিক্রিয়া থেকে বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকলে উৎপাদের পরিমাণ বের করতে পারি, অথবা উৎপাদের পরিমাণ দেওয়া থাকলে বিক্রিয়কের পরিমাণ বের করতে পারি। যেমন এখানে যদি প্রশ্ন থাকে যে 1 গ্রাম হাইড্রোজেন থেকে কত গ্রাম HCl পাওয়া যাবে, এরকমের যদি প্রশ্ন দেওয়া থাকে তাহলে আমরা যে জিনিসটা বের করতে পারি সেটা হবে সমতাদিত সমীকরণে ভর আকারে দেওয়া আছে, ভরের হিসেবটা বের করতে বলছে। আমরা জানি 2 গ্রাম হাইড্রোজেন থেকে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড পাওয়া যায়। অতএব আমরা লিখতে পারি 2 গ্রাম H থেকে পাই 73 গ্রাম HCl। অতএব আমরা 1 গ্রাম হাইড্রোজেন থেকে পাই 73/2 × 1 গ্রাম HCl সমান, এটা যদি হিসেব করি তাহলে পাওয়া যাবে 36.5 গ্রাম HCl পাওয়া যাবে। এভাবে আমরা ভর দেওয়া থাকলে, ভর বিক্রিয়ক বা উৎপাদে যে কোনো একটি ভর দেওয়া থাকলে অপরটি ভর বের করা যাবে। এখন আমি হাইড্রোজেনের পরিমাণ থেকে বের করছি। এরকম যদি ক্লোরিনের পরিমাণ দেওয়া থাকতো তাহলে হাইড্রোজেন ক্লোরাইডের পরিমাণ আমরা বের করতে পারতাম। এমনকি আমরা একটি বিক্রিয়ক দেওয়া থাকলে অপর একটি বিক্রিয়কের পরিমাণ বের করতে পারি। যেমন আমরা এই প্রশ্নটা যদি দেখি অন্যভাবে দেখি তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম ক্লোরিন এর সাথে বিক্রিয়া করে। প্রশ্নটা যদি এরকমের আসে তাহলে আমরা হাইড্রোজেনের পরিমাণ জানা আছে, অর্থাৎ ক্লোরিনের পরিমাণ আমাদের বের করতে হবে। আমাদের এখান থেকে জানি যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে সমতাদিত সমীকরণ থেকে পাই 2 গ্রাম হাইড্রোজেনের সাথে
71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে। অতএব আমরা লিখতে পারি 2 গ্রাম হাইড্রোজেন এর সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন। অতএব আমাদের 1 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 × 1/2 গ্রাম ক্লোরিন। অতএব ক্লোরিনের পরিমাণ হবে 35.5 গ্রাম। অতএব 1 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 35.5 গ্রাম ক্লোরিনের সাথে। এভাবে আমরা যে কোনো একটি বিক্রিয়ক দেওয়া থাকলে সন্তর্কিত সমীকরণ থেকে প্রয়োজনীয় অপর বিক্রিয়কটি বের করতে পারি, অথবা বিক্রিয়ক ও উৎপাদের যে কোনো একটি পরিমাণ দেওয়া থাকলে অপর বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণটি আমরা বের করে নিতে পারি। এটি আমি ঘরের মাধ্যমে দেখিয়েছি। আমরা যদি আয়তন জানা থাকে তাহলে আয়তনের মাধ্যমে আমরা বের করতে পারি। যদি আমাদের অণু বা পরমাণুর সংখ্যা জানা থাকে তাহলে তার মাধ্যমে বের করতে পারি। এমনকি আমরা মূল সংখ্যার মাধ্যমেও বের করতে পারি। এটা আমরা লিমিটিং বিক্রিয়কে যখন যাবো তখন সেটা ভালোভাবে আরও বুঝতে পারবো। এখন আসি লিমিটিং বিক্রিয়ক কি। লিমিটিং বিক্রিয়ক শব্দটা যদি আসে তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আবারও ধারণা নিতে হবে। যেমন এখানে এটি একটি রাসায়নিক বিক্রিয়ার বাম পক্ষকে বলা হয় বিক্রিয়ক এবং ডান পক্ষকে বলা হয় উৎপাদ। লিমিটিং শব্দটার সাথে লিমিট শব্দটা যুক্ত আছে। লিমিট মানে সীমাবদ্ধ। তাহলে লিমিটিং বিক্রিয়ক কাকে বলে সেটা সম্পর্কে আমরা নামের মাধ্যমে একটু ধারণা পেতে পারি। সেটা হচ্ছে যেই বিক্রিয়কটি সীমিত পরিমাণে আছে, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি একাধিক বিক্রিয়ক থাকে তাহলে যেই বিক্রিয়কটি কম পরিমাণে আছে, সবার থেকে কম পরিমাণে আছে, তাকে লিমিটিং বিক্রিয়ক বলা চলে। অথবা কোনো রাসায়নিক বিক্রিয়ায় যেই বিক্রিয়কটি পরিমাণে সবথেকে কম আছে সেই বিক্রিয়কটি শেষ হয়ে যাবে, সেই বিক্রিয়কটি সম্পূর্ণ বিক্রিয়া করে শেষ হয়ে গেলে বিক্রিয়া থেমে যাবে। তাহলে যে বিক্রিয়কটি শেষ হয়ে যাবে সেই বিক্রিয়কটি কম আছে বিদায় শেষ হয়ে যাবে, বাকি বিক্রিয়কটি থেকে যাবে। অতএব আমরা এখান থেকে লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা দিতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যেই বিক্রিয়কটি শেষ হয়ে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। যেমন এখানে যদি আমাদের 5 গ্রাম হাইড্রোজেন ব্যবহার করি এবং 71 গ্রাম ক্লোরিন ব্যবহার করি তাহলে কে লিমিটিং বিক্রিয়ক হবে। আমরা আগের স্টয়কিওমেট্রি থেকে জেনেছি যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে। অতএব আমরা যদি এই বিক্রিয়াটা দেখি তাহলে 71 গ্রামের বিক্রিয়কের সাথে বা ক্লোরিনের সাথে 2 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 71 গ্রামের সাথে 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে। অতএব 5 গ্রাম হাইড্রোজেনের জন্য যতটুকু ক্লোরিনের দরকার আছে তার থেকে কম পরিমাণে ক্লোরিন এখানে উপস্থিত আছে। আমাদের দেওয়া আছে 2 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করে সেই পরিমাণটা দেওয়া আছে। 5 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করে তা সেই পরিমাণ দেওয়া নেই, অর্থাৎ সেই পরিমাণটাই কম আছে। যেহেতু ক্লোরিন কম আছে অতএব এই ক্লোরিন 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার পরে ক্লোরিন শেষ হয়ে যাবে, বাকি 3 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়াস্থলে থেকে যাবে। সে বিক্রিয়া করার মতো এখানে 2 গ্রামের সাথে বিক্রিয়া করার পরে 2 গ্রামের সাথে বিক্রিয়া করার পরে বিক্রিয়া থেমে যাবে। তখন 5 গ্রাম থেকে 2 গ্রাম চলে যাওয়ার পরে 3 গ্রাম হাইড্রোজেন থেকে যাবে এবং ক্লোরিন সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে যাবে। যেহেতু ক্লোরিন শেষ হয়ে যাবে তারপরে থেকে যাওয়া হাইড্রোজেন আর কারোর সাথে বিক্রিয়া করতে পারবে না। অতএব এখানে হাইড্রোজেন যেহেতু থেকে যাবে, ক্লোরিন যেহেতু শেষ হয়ে যাবে, অতএব ক্লোরিন আছে সীমিত আকারে বা সীমাবদ্ধ আকারে, অতএব ক্লোরিন হলো লিমিটিং বিক্রিয়ক। এভাবে আমরা পরিমাণ নির্ণয় করার মাধ্যমে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারি। এখন আমরা একটু গাণিতিক উদাহরণের মাধ্যমে দেখব যে আসলে লিমিটিং বিক্রিয়ক কীভাবে নির্ণয় করে এবং লিমিটিং বিক্রিয়ক শনাক্ত করার বিভিন্ন পদ্ধতি। লিমিটিং বিক্রিয়কের হিসাব নিকাশ মূলত স্টয়কিওমেট্রির
আলোচনার বিষয়বস্তু অন্তর্ভুক্ত, যার ফলে এক্ষেত্রে আমাদের রাসায়নিক বিক্রিয়াটি সমতাকৃত হতে হবে এবং রাসায়নিক বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ থেকে হিসেব করে আমরা বিক্রিয়ক অথবা উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারি। আমরা আগের মতোই আর একটি উদাহরণ নেই। এই রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। 1 মোল হাইড্রোজেন 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপাদন করে। অতএব আমাদের এখানে মোল সংখ্যা 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে 2 মোল উৎপাদ পাওয়া যায়। আমরা যদি ঘর সংখ্যা হিসাব করি, আবারও 2 গ্রামের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন এবং উৎপাদ তৈরি করে 73 গ্রাম। আমরা যদি আয়তন হিসাব করি তাহলে 22.4 লিটারের সাথে বিক্রিয়া করে 22.4 লিটার প্রমাণ অবস্থায় এবং উৎপাদ তৈরি করে 44.8 লিটার। আমরা যদি পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা যদি হিসাব করি তাহলেও পাওয়া যাবে 6.02 into 10⁻23টি হাইড্রোজেন অণু, 6.02 into 10⁻23টি ক্লোরিন অণুর সাথে বিক্রিয়া করে 1.204 into 10⁻24টি হাইড্রোজেন ক্লোরাইড অণু উৎপাদন করে। এখন আমরা এই সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, যেমন আমাদের যদি আমি আগের প্রশ্নপত্রে যদি আসি যে 5 গ্রাম প্রশ্ন যদি থাকে যে 5 গ্রাম হাইড্রোজেন এর সাথে 73 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করলে লিমিটিং বিক্রিয়ক কে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরিন গ্যাস বিক্রিয়া করলে লিমিটিং বিক্রিয়ক কে হবে। এখন আমরা মোল সংখ্যার মাধ্যমে হিসাবটা করতে পারি। আমরা যদি মোল সংখ্যার মাধ্যমে হিসাবটা করি তাহলে দেখব যে আমরা 1 মোল হাইড্রোজেন এবং ক্লোরিনের অনুপাত হলো 1:1। 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে। আমরা যদি এখান থেকে মোল সংখ্যা নির্ণয় করে 1:1 না পাই, বা যদি পাই তাহলে তো হলো, যদি না পাই তাহলে যেটি পরিমাণে কম আছে সেটি হবে লিমিটিং বিক্রিয়ক। এখন প্রদত্ত নমুনায় হাইড্রোজেন ক্লোরিন এর ভরের পরিমাণ আছে 5:73। এটাকে যদি আমি মূল সংখ্যায় কনভার্ট করি তাহলে তাদের প্রত্যেকের আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। কারণ 5কে আণবিক ভর হাইড্রোজেনের 2 দিয়ে ভাগ করি এবং 73কে ক্লোরিনের আণবিক ভর 71 দিয়ে ভাগ করি। তো যে রেজাল্ট পাওয়া যাবে 2.5:1.03। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের পরিমাণ বেশি এবং ক্লোরিনের পরিমাণ কম দেওয়া আছে। অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিনের পরিমাণের মধ্যে অনুপাত 1:1 নেই, বা 1:1 অনুপাতে নেই। ক্লোরিনের পরিমাণ যেহেতু কম আছে অতএব ক্লোরিন হবে লিমিটিং বিক্রিয়ক। আমরা এভাবে বিক্রিয়কের মোল সংখ্যা কম্পেয়ার করার মাধ্যমে আমরা রাসায়নিক বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারি। এরপরে আমরা এটাকে আবার ভর সংখ্যার মাধ্যমে হিসাব করতে পারি। ভর সংখ্যার মাধ্যমে কীভাবে হিসাব করা যায় সেটা একটু দেখি। এখানে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে দেওয়া আছে 73 গ্রাম ক্লোরিন। অতএব এখানে কে লিমিটিং বিক্রিয়ক ভর সংখ্যা হিসাবের মাধ্যমে আমরা বের করব। আমরা জানি 2 গ্রাম সমতাকৃত সমীকরণ থেকে জানি 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন। অতএব আমরা সেটাকে লিখতে পারি 2 গ্রাম H2 এর সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন। অতএব 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে
71 ইন্টু 5/2 গ্রাম ক্লোরিন সমান 177.5 গ্রামের সাথে 5 গ্রাম ক্লোরিনের সাথে। এখানে আমরা 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে হবে 177.5 গ্রাম ক্লোরিন, কিন্তু আমাদের দেওয়া আছে 73 গ্রাম ক্লোরিন। তাহলে যতটুকু ক্লোরিন দরকার আছে তার থেকে কম পরিমাণ ক্লোরিন আমাদের দেওয়া আছে। যেহেতু প্রয়োজনীয় ক্লোরিনের পরিমাণ থেকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে যতটুকু ক্লোরিন দরকার আছে তার থেকে কম দেওয়া আছে, অর্থাৎ ক্লোরিন আগে শেষ হবে, অর্থাৎ ক্লোরিন হবে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ এখানে আমাদের এই বিক্রিয়া ক্লোরিন লিমিটিং বিক্রিয়ক। আমরা ভরের মাধ্যমে এটি বের করে নিতে পারি। এই প্রশ্নটিকে আমরা যেহেতু গ্যাসীয় অবস্থায় আছে আমরা আয়তনের মাধ্যমেও হিসাব করে নিতে পারি, তবে এখানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ভর সংখ্যার মাধ্যমে হিসেবগুলো করতে হয়। লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্র বিশেষে আমরা মোল সংখ্যার মাধ্যমে করতে পারি। যদি গ্যাসীয় পদার্থের আয়তন দেওয়া থাকে তাহলে আয়তনের মাধ্যমে আমরা করতে পারি, তবে আয়তনের মাধ্যমে আমরা এই মানগুলোকে আয়তনে কনভার্ট করতে পারি, কিন্তু সেগুলো জটিল কমপ্লিকেটেড হবে। যদি আয়তন দেওয়া থাকে, আয়তনের পরিমাণ দেওয়া থাকে, সেখান থেকে আমরা আয়তনের মাধ্যমে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারি। পরমাণু বা অণুর সংখ্যা দেওয়া থাকলে তাহলে আমরা সেই সংখ্যাটাকে ব্যবহার করে আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারি। আমি একটু আয়তনের মাধ্যমে কীভাবে নির্ণয় করে সেই বিষয়টি একটু আলোচনা করি। এখানে হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে আয়তন এককে 11.2 লিটার হাইড্রোজেনের সাথে 44.8 লিটার ক্লোরিন প্রমাণ অবস্থায় যদি বিক্রিয়া করে তাহলে লিমিটিং বিক্রিয়ক কে হবে সেটি নির্ণয় করতে হবে। আমরা এই পরিমাণটাকেও কিন্তু মূল সংখ্যায় কনভার্ট করতে পারি। কিভাবে? আমরা জানি যে হাইড্রোজেন এবং ক্লোরিনের অনুপাত আছে মূল সংখ্যা অনুসারে 1:1। প্রদত্ত নমুনায় হাইড্রোজেন এবং ক্লোরিনের অনুপাত প্রয়োজনীয় অনুপাত, এটা হলো প্রয়োজনীয় অনুপাত। এই অনুপাতে হলে সঠিক হবে। এর থেকে কেউ কম হলে বেশি হলে সেটি লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করা যাবে, কম যেটি হবে সেটার মাধ্যমে। এখন আমাদের হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে 11.2:44.8। আমরা যদি এটিকে মোল সংখ্যায় কনভার্ট করি তাহলে 1 মোলের আয়তন দিয়ে ভাগ করতে হবে, সেটি হবে 22.4/44.8 সমান 0.5:2 হবে। এখানে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের পরিমাণ ক্লোরিনের পরিমাণ থেকে কম আছে। যেহেতু হাইড্রোজেন পরিমাণ কম আছে, দুটোর পরিমাণ 1:1 বা সমান হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হাইড্রোজেনের পরিমাণ কম আছে অতএব এখানে হাইড্রোজেন হবে লিমিটিং বিক্রিয়ক। এভাবে আমরা যে কোনো পরিমাণকে মোল সংখ্যায় কনভার্ট করে আমরা সেটি লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে পারি। এখন আমরা সরাসরি আবার আয়তনের মাধ্যমে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করে দেখাচ্ছি কীভাবে আয়তন দেওয়া থাকে তার মাধ্যমে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করে। আমরা জানি 22.4 লিটার হাইড্রোজেনের সাথে 22.4 লিটার ক্লোরিন প্রমাণ অবস্থায় বিক্রিয়া করে উৎপাদন করে, কিন্তু আমাদের পরিমাণ দেওয়া আছে 11.2 লিটার হাইড্রোজেন এবং 44.8 লিটার ক্লোরিন। তাই লিমিটিং বিক্রিয়ক কী হবে? আমরা জানি 22.4 লিটার H2 এর সাথে বিক্রিয়া করে 22.4 লিটার ক্লোরিন। অতএব আমাদের দেওয়া আছে 11.2 লিটার H2 এর সাথে বিক্রিয়া করে 22.4 × 11.2/22.4 লিটার ক্লোরিন ইকুয়াল টু পাওয়া যাবে 11.2 লিটার ক্লোরিন। আমাদের ক্লোরিনের 11.2 লিটার হাইড্রোজেনের জন্য দরকার আছে 11.2 লিটার ক্লোরিন, কিন্তু আমাদের প্রদান করা হয়েছে 44.8 লিটার ক্লোরিন। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় ক্লোরিনের তুলনায় ক্লোরিন বেশি দেওয়া আছে। অর্থাৎ যতটুকু ক্লোরিন দেওয়া আছে তার তুলনায় হাইড্রোজেন যেহেতু কম দেওয়া আছে, অর্থাৎ হাইড্রোজেনই এখানে হবে লিমিটিং বিক্রিয়ক। আশা করি এভাবে সবাই বের করতে পারবে।
এবং অণুর সংখ্যা দেওয়া থাকলে ঠিক একই পদ্ধতিতে মোল সংখ্যা বের করে অথবা সরাসরি অণুর সংখ্যাকে হিসেব করে আমরা লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করে নিতে পারি। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। অনেক সময় উৎপাদের পরিমাণ কতটুকু হবে সেটি নির্ণয় করতে বলে বা উৎপাদের পরিমাণ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমাদের লিমিটিং বিক্রিয়ক কোনটি হবে সেটি নির্ণয় করে নিতে হবে। লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার পরে সেই লিমিটিং বিক্রিয়ককে স্ট্যান্ডার্ড ধরে রাসায়নিক বিক্রিয়া করলে যে পরিমাণ উৎপাদ পাওয়া যেতে পারে সেই উৎপাদটাই হবে কাঙ্ক্ষিত উৎপাদ। যেমন এখানে যদি বলতো যে কতটুকু উৎপাদ পাওয়া যাবে, তাহলে আমরা জানি যে 22.4 লিটার হাইড্রোজেন 22.4 লিটার হাইড্রোজেন থেকে আমরা পাই 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড। আবার 22.4 লিটার ক্লোরিন থেকেও আমরা পাই 73 গ্রাম হাইড্রোজেন ক্লোরাইড। এখন আমাদের দেওয়া আছে 11.2 লিটার হাইড্রোজেন এবং 44.8 লিটার ক্লোরিন। অতএব এখানে আমরা হাইড্রোজেনকে বেস ধরে উৎপাদের পরিমাণ নির্ণয় করব না ক্লোরিনকে বেস ধরে উৎপাদের পরিমাণ নির্ণয় করব সেটা নির্ণয় করে নিতে হবে। আমাদের লিমিটিং বিক্রিয়ককে সেটা আগে নির্ণয় করে নিতে হবে। আমরা যদি ক্লোরিনের 44.8 লিটার ক্লোরিন ধরে উৎপাদের পরিমাণ হিসাব করি, তাহলে আমাদের উৎপাদের পরিমাণ আরও বেশি হওয়ার কথা, কিন্তু সে পরিমাণ উৎপাদ পাওয়া যাবে না। কেন যাবে না? যেহেতু কম পরিমাণ হাইড্রোজেন আছে, হাইড্রোজেন বিক্রিয়া করে শেষ হয়ে যাওয়ার পরে আর যেহেতু বিক্রিয়া অগ্রসর হবে না, তাহলে বাকি ক্লোরিনটি উৎপাদ গঠন করতে পারবে না। অর্থাৎ ক্লোরিনের পরিমাণ ধরে বিক্রিয়া থেকে উৎপাদের হিসাব করলে আমাদের এর পরিমাণ সঠিক হবে না, কিন্তু লিমিটিং বিক্রিয়ক যে পরিমাণ উৎপাদন করে সেটাই হবে কাঙ্ক্ষিত উৎপাদ, কেননা তারপরে আর বিক্রিয়া অগ্রসর হয় না। অতএব আমাদের 11.2 লিটার হাইড্রোজেন যে পরিমাণ উৎপাদন করতে পারে সেটাই হবে কাঙ্ক্ষিত উৎপাদ। অতএব আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ হবে হাইড্রোজেনের পরিমাণটাকে হিসাব করে। আমরা জানি 22.4 লিটার হাইড্রোজেন থেকে পাই 44.8 লিটার হাইড্রোজেন ক্লোরাইড। অতএব 22.4 লিটার হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক থেকে পাই 44.8 লিটার HCl। অতএব 11.2 লিটার হাইড্রোজেন থেকে পাই 44.8 ইন্টু 22.4 লিটার ইকুয়াল টু 22.4 লিটার HCl। আমরা যদি ক্লোরিনের পরিমাণ ধরে হিসাব করতাম তাহলে পরিমাণটা 22.4 লিটার থেকে আরও বেশি হতো, কিন্তু সেটা সম্ভব ছিল না। এই কারণে এভাবে আমরা উৎপাদের পরিমাণ হিসাব করতে পারি বা হিসাব করে নিতে পারি। এভাবে লিমিটিং বিক্রিয়ক থেকে আমরা উৎপাদের পরিমাণ নির্ণয় করতে পারি। উৎপাদ কতটুকু হবে সেটা নির্ধারণ করবে শুধুমাত্র লিমিটিং বিক্রিয়ক। এবং লিমিটিং বিক্রিয়কটাকে একাধিক বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকলে লিমিটিং বিক্রিয়ককে সেটি নির্ণয় করতে হবে, এবং লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করার পরে লিমিটিং বিক্রিয়ক ধরে উৎপাদের পরিমাণটি আমরা নির্ণয় করব। আশা করি লিমিটিং বিক্রিয়ক কীভাবে নির্ণয় করে এবং এ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি সবাই বুঝতে পেরেছ। এরপরে আসি অ্যানালগ কি। অ্যানালগ হলো সর্বাপেক্ষা বিশুদ্ধ বিক্রিয়ককে বলা হয় অ্যানালগ। তুমি এখানে খেয়াল রাখতে হবে যে 100% বিশুদ্ধ রাসায়নিক পদার্থ হওয়া প্রায় অসম্ভব। 100% রাসায়নিক পদার্থ বিশুদ্ধ হওয়া সম্ভব নয়, আজ পর্যন্ত পাওয়া যায়নি এরকমের বিশুদ্ধ। কিন্তু সর্বোচ্চ পরিমাণে কতটুকু বিশুদ্ধ হওয়া সম্ভব, কোনো বিক্রিয়কে সর্বোচ্চ পরিমাণে কতটুকু বিশুদ্ধ হওয়া সম্ভব সেই পরিমাণটাকে আদর্শ ধরা হয় এবং সেই পরিমাণটাকে বলা হয় অ্যানালগ। অতএব কোনো রাসায়নিক পদার্থের সর্বাপেক্ষা বিশুদ্ধ নমুনাকে বলা হয় অ্যানালগ বা অ্যানালগ বিক্রিয়ক। কোনো রাসায়নিক পদার্থে যদি 99% বিশুদ্ধ হওয়া সম্ভব হয়, তাহলে 99% ওই রাসায়নিক পদার্থই হবে ওই রাসায়নিক পদার্থের অ্যানালগ অথবা আদর্শ বিশুদ্ধ নমুনা, এবং সেটি রাসায়নিক বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদ দিতে পারে। অতএব রাসায়নিক বিক্রিয়ার সর্বোচ্চ উৎপাদ পেতে হলে আমাদের অ্যানালগের প্রয়োজন আছে। তো আমরা এখন অ্যানালগ কি সেটি বুঝলাম। অ্যানালগ বুঝলে আমরা উৎপাদের শতকরা পরিমাণ কি সেটি
নির্ণয় করার চেষ্টা করব। তবে বলে রাখি যে যে কোনো রাসায়নিক পদার্থ অবিশুদ্ধ হলেও তাকে বিশুদ্ধ করা যায়। বিশুদ্ধ করার অনেক পদ্ধতি আছে, সেগুলো আমরা উপরের ক্লাসে জানবো। তবে এনালার থেকে বা কোনো রাসায়নিক নমুনা থেকে উৎপাদ, যেহেতু উৎপাদের শতকরা পরিমাণ কি সেটি কীভাবে নির্ণয় করা যায় সেটি দেখব। উৎপাদের শতকরা পরিমাণ কি সেটি বোঝার আগে আমরা যে অ্যানালগ সম্পর্কে আলোচনা করেছি সেটি একটু আবার আলোচনা করি। সেটি হলো, যেহেতু রাসায়নিক পদার্থে 100% বিশুদ্ধ পাওয়া যায় না, অতএব সেই রাসায়নিক পদার্থের নমুনা থেকে 100% উৎপাদ পাওয়া সম্ভব নয়। যেহেতু 100% উৎপাদ পাওয়া সম্ভব নয়, অতএব উৎপাদ কাঙ্ক্ষিত পরিমাণে আমরা পেতে হলে আমাদের একটি হিসাব করে দেখতে হবে যে কতটুকু বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ পেতে পারি। যেমন আমাদের যদি অ্যানালগ বিশুদ্ধ হয় 99%, তাহলে উৎপাদ আমাদের 99%-এর থেকে কাঙ্ক্ষিত উৎপাদ 99%-এর থেকে বেশি হবে না। আমাদের হিসাব অনুসারে যতটুকু উৎপাদ পাওয়ার কথা, আমাদের বিক্রিয়ক থেকে 100% বিশুদ্ধ দ্বারে যতটুকু উৎপাদ পাওয়ার কথা, সেই পরিমাণের থেকে আমরা শতকরা হিসেবে কতটুকু উৎপাদ পেয়েছি সেই পরিমাণটিকে বলা হয় উৎপাদের শতকরা পরিমাণ। যদি আমরা বলি যে পাওয়ার কথা 100 গ্রাম, কিন্তু আমরা পেয়েছি 98 গ্রাম, তার মানে 100 গ্রামের মধ্যে আমরা 98 গ্রাম পেয়েছি। অতএব শতকরা হিসেবে আমরা উৎপাদ পেয়েছি 98%। এভাবে বিক্রিয়া থেকে যদি আমাদের পাওয়ার কথা হয় 80 গ্রাম, সেখান থেকে যদি আমরা পাই 60 গ্রাম, তাহলে সেটাকে শতকরা হিসাবে 60 গ্রাম কত পার্সেন্ট হয়েছে সেটি আমরা নির্ণয় করতে পারি। উৎপাদের শতকরা পরিমাণ একটি গুরুত্বপূর্ণ হিসেব, কেননা আমাদের কোনো রাসায়নিক নমুনা থেকে কী পরিমাণ রাসায়নিক পদার্থ বা উৎপাদ পেতে পারি সেটা লাভজনক কি না, সেই বিক্রিয়া পদ্ধতি বা বিক্রিয়কটি ব্যবহার করা আমাদের জন্য সুবিধাজনক কিনা সেটা আমরা উৎপাদের শতকরা পরিমাণ থেকে নির্ণয় করতে পারি বা বের করে নিতে পারি। যে শতকরা পরিমাণ অবিশুদ্ধ উপাদানেরও শতকরা পরিমাণ বা প্রাপ্তির পরিমাণ যদি যথেষ্ট ভালো থাকে, লাভজনক হয়, তাহলে সেই বিক্রিয়াটি আমরা করতে পারি এবং সেটিকে আমরা প্রসেস হিসেবে নিতে পারি। এই কারণে আমাদের উৎপাদের শতকরা পরিমাণ জানতে হবে। এছাড়া আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় ভেজালের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে উৎপাদের শতকরা পরিমাণ আমাদের জানা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো এখন আসি আমরা উৎপাদের শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করি। উৎপাদের শতকরা পরিমাণ হবে বিক্রিয়া হতে প্রাপ্ত নমুনার পরিমাণ ভাগ হিসাবকৃত রাসায়নিক বিক্রিয়া থেকে হিসাবকৃত মান ইনটু 100%। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি আমরা যে পরিমাণটি পাই তাকে রাসায়নিক বিক্রিয়াটাকে সমতাকরণ করার পরে আমাদের হিসাব অনুসারে কতটুকু পাওয়ার কথা সেই মানটা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে যে রেজাল্টটি পাওয়া যাবে সেটি হবে উৎপাদের শতকরা পরিমাণ। যেমন আমরা একটি উদাহরণ দেই, 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 38 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেলে উৎপাদের শতকরা পরিমাণ কত? আমরা যদি ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন করে দেখি, তাহলে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদন করে। এক্ষেত্রে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাই হিসাব অনুসারে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। আমাদের হিসাব অনুসারে পাওয়ার কথা 48 গ্রাম থেকে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব আমাদের 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়ার কথা সেটা একটু হিসাব করি। যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে MgO পাই 40 গ্রাম। 24 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড পাই 40 গ্রাম। অতএব আমাদের পাওয়া গেছে 38 গ্রাম। আমাদের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে পাওয়া গেছে 38 গ্রাম, কিন্তু হিসাব অনুসারে পাওয়ার কথা 40 গ্রাম। অতএব এখানে উৎপাদের শতকরা পরিমাণ কি হবে সেটি আমরা এখন নির্ণয় করব। অতএব
উৎপাদের শতকরা পরিমাণ আমি একটু সংক্ষেপে লিখলাম সমান হিসাব অনুসারে পাওয়ার কথা 40 গ্রাম পেয়েছে 38 গ্রাম ইন্টু 100% ইকুয়াল টু 95%। অতএব আমাদের উৎপাদের শতকরা পরিমাণ পাওয়া গেছে 95%। হিসাব অনুসারে 100% পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা 100% পাই নাই, কেননা রাসায়নিক বিক্রিয়া থেকে সবসময় 100% উৎপাদ পাওয়া যায় না। আমরা পেয়েছি 95%। এখানে বিক্রিয়কের পরিমাণ পর্যাপ্ত না থাকতে পারে, সর্বোচ্চ বিশুদ্ধ না থাকতে পারে, এবং রাসায়নিক বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে যে শর্তগুলো আছে শর্তগুলো যদি সঠিকভাবে পূরণ না হয় তাহলেও উৎপাদের পরিমাণ কম হতে পারে। এ সকল বিভিন্ন কারণে আমাদের উৎপাদ যেহেতু 100% পাওয়া যায় না, কিন্তু 100%-এর তুলনায় কতটুকু পাওয়া যায় সেই পরিমাণটাই হলো উৎপাদের শতকরা পরিমাণ। এখানে আমরা উৎপাদের শতকরা পরিমাণ ভর থেকে বের করতে পারি, মোল সংখ্যা দিয়ে বের করতে পারি, আমরা কৃষি পদার্থের ক্ষেত্রে আয়তনের মাধ্যমে বের করতে পারি, অথবা যদি আমাদের পরমাণু বা অণুর সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই পরিমাণ থেকে আমরা উৎপাদের পরিমাণ হিসাব অনুসারে কতটুকু পাওয়ার কথা সেই পরিমাণ থেকে শতকরা পরিমাণটি আমরা বের করে নিতে পারি। এভাবে আমরা এই সম্পর্কিত যত উৎপাদের শতকরা পরিমাণ সম্পর্কিত যত গাণিতিক সমস্যা আছে সেগুলো এভাবে হিসেব করে নিতে পারি। আশা করি এ পর্যন্ত সবাই বেশ ভালোভাবেই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমি 7ম অধ্যায় নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।